মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায়, মামুনের সুন্দর চেহারা, মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স, মামুনের নাচ গান করা, এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে যে আমি প্রতারক। আমাকে প্রতারক কেন বলতেছে সে? আমি এতদিন শুনে এসেছি যে ও কিশোর গ্যাং এর সাথে জড়িত। ও কোর্টের বারান্দায় দাঁড়ায় ছুরি দিয়ে একটা মানুষকে মার্ডার করার চিন্তা ভাবনা বা স্টেপ কিভাবে নেয়। ভাই আপনি আসলে কি রিকনকে মেরেছেন? কি মারেন না? মারিনি, মারিনি। দর্শক, মামুন যে আসলে সত্যি একজন দোষী সেটা কিন্তু এই তার কার্যক্রমে প্রকাশ পেয়েছে। কারণ আদালতের মধ্যে এরকম ভাবে লায়লার ভাইকে বা একজন সাক্ষীকে আঘাত করা বা যেটাই মানে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং এ চলতেছে, এটা করা কিন্তু মামুনের কখনো ঠিক হয় নাই। কিন্তু দর্শক, আসলে আমার মামুনের পক্ষ থেকে মামুন বলতেছে যে এরকম কাজ সে করে নাই, কারণ আদালতের মধ্যে এরকম কাজ করার কোনো সাহস তার নাই। কিন্তু দর্শক, আসলে এর পিছনে মূল কারণটা কি? কেনই বা হঠাৎ করে লায়লার পক্ষে বা মামুনের বিপক্ষে এইরকম একটা সাক্ষীর উপর হামলা করা হলো? দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এক্সক্লুসিভ কিছু ভিডিও আছে, কিছু হিডেন ক্লিপ আমাদের কাছে জমা আছে, সেগুলোই কিন্তু দেখা হবে এখন স্ক্রিনের সাইডে। তো আমি কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এর পিছনের মূল কারণগুলো কি কি। না থাকতো ও কোর্টের বারান্দায় দাঁড়ায় ছুরি দিয়ে একটা মানুষকে মার্ডার করার চিন্তা ভাবনা বা স্টেপ কিভাবে নেয়, এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। এবং আমি গণমাধ্যমকে বলবো আমার এই নিউজটা বেশি বেশি প্রচার করবেন এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই। আদালত প্রাঙ্গণে প্রশাসন থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা? প্রশাসন থেকে আমাকে বিজ্ঞ পিপি বলেছেন আপনার আগে ট্রিটমেন্ট দরকার, কারণ যেভাবে ব্লিডিং হয়েছে আমার প্রায় 250 গ্রামের উপরে রক্ত পড়েছে এবং অনেক টিস্যু আছে। আমার কাপড়, টিস্যু এবং যে ব্যাগ ছিল এগুলো ব্লিডিং হয়ে অবস্থা খারাপ ছিল। বিজ্ঞ পিপি আমাকে বলেছে যে আপনার আগে ট্রিটমেন্ট দরকার, আপনি ট্রিটমেন্টের পরে আমরা পরের স্টেপ নিব। ওনারা আমাকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়েছে এবং সিকিউরিটি অবস্থায় আমার ছোট ভাই আমাকে নিয়ে আসছে ঢাকা মেডিকেলে। এটা পূর্ব পরিকল্পিত না হলে তো হুট করে কখনো অ্যাটাক একটা মানুষের প্রতি হয় না। এবং এর আগেও প্রিন্স মামুন আমাকে 2024 সালে সে আমাকে, আমার এগুলো স্ক্রিনশট আছে, আমি এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিলাম, ও সবসময় আমাকে মার্ডার করার হুমকি দেয়, সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে যে আমি তোকে দেখে নিব, তোকে মেরে ফেলবো, তুই লায়লার সঙ্গ ছেড়ে দে, তুই কেন লায়লার সাথে থাকিস বা লায়লার হয়ে করিস। আমি লায়লার কোনো পক্ষ নিয়ে কখনোই সাপোর্ট করি নাই। আমি যেটা লিগ্যাল আমার কাছে মনে হয়েছে যে লায়লা একজন নির্দোষ মেয়ে, লায়লার কোনো দোষ নেই। লায়লার সাথে সে 4 বছর থেকে যেভাবে ক্রাইম করেছে, লায়লার টাকা পয়সা হাতিয়েছে, লায়লাকে হত্যা করার চেষ্টা করেছে, লায়লার বাসায় যে সিন ক্রিয়েট করেছে এবং সেগুলো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে এবং লায়লাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে, ওর সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো একই বাসায় থেকেছে। সব কিছু করার পরে যখন সে লায়লাকে অ্যাভয়েড করেছে এবং লায়লাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করছে, সেই অবস্থায় আমি লায়লার পাশে দাঁড়িয়েছি ভাই হিসেবে। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে লায়লা আমার বোন, আর আমি বোনের পাশে দাঁড়িয়েছি। আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে সে আমাকে মারতে পারতো এবং সে আমাকে এভাবে সবসময় থ্রেট দিতেছে। আমি সবসময় রাস্তাঘাটে চলতে এখন আমার একটা আতঙ্ক যে প্রিন্স মামুন আমাকে কোথা থেকে কখন অ্যাটাক করে। আপনারা চাইলে আমি সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইতে পারবো। তো আজকে সে কত বড়, সে প্রশাসনকে তো সম্মান করে না। এর আগে সে বলেছে যে আদালত আমার কি করবে, আদালত কে ছিড়বে, সেইভাবে বলেছে। এই ভিডিওগুলো আছে। তো সে প্রশাসনকে অবমাননা করে, প্রশাসনকে নেগলেন্সি করে এবং সে প্রশাসনের সামনে যে এসআই, অ্যাডভোকেট, বিভিন্ন ফিমেল লয়ারের সামনে এবং ওখানে অনেক সাধারণ জনগণ ছিল, তাদের সামনে সে আমাকে এরকম স্টেপ করেছে। সে অবশ্যই একজন মার্ডারার, সে অবশ্যই একজন খুনি, সে আমাকে খুন করার। ভাই আপনি আসলে কি রিকনকে মেরেছেন? কি মারেন না? মারিনি, মারিনি। তাকে আমি চিনি না তার মতন মানুষকে। আচ্ছা, সে আমার কি নিয়ে ভাইয়া অনলাইনে বলে সে নাকি আমার 2বার হুজুর ডাকায় বিয়ে করাইছে, সে নাকি আমাকে বিয়ে করাইছে। আপনারা তার কাছে প্রুফ নেবেন ভাই। অন্য বিষয় একটা ভাই, এই ইনসিডেন্টটা যে অ্যাপ্লিকেশন দিয়েছেন লায়লা আক্তার ফরহাদ তার জামিন বাতিলের জন্য, লিখনের এই ইনসিডেন্টের বিষয়, এই বিষয়ে অলরেডি একজন জেলা ও দায়রা জজ সমমানের একজন জাজ, যিনি আমাদের নারী শিশুর সাথে আছেন, দায়িত্বে আছেন, তিনি এটা তদন্তের জন্য নিয়েছেন। তদন্ত নিয়ে দেওয়ার প্রেক্ষিতে উনি আসলে মামলা করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। যদি উনি সেটা করে, সেটা অবশ্যই আদালতকে ভায়োলেট করে তিনি এটা হচ্ছেন। আমি আপনাকে একটু আগেই বলেছি যে বিজ্ঞ আদালত সন্দেহ পোষণ করেছেন, তাই এটা তদন্ত করে দেখবেন প্রকৃত ঘটনাটা উদ্ঘাটনের জন্য। যতক্ষণ পর্যন্ত প্রকৃত ঘটনা উদ্ঘাটন না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এই ব্যাপারে আমরা আসলে কিছু বলতে পারবো না। আর একটা বিষয়, মামুন অলরেডি বলেছে যে এই ঘটনার সাথে আমি যুক্ত না, আমি নির্দোষ। এটা আপনারা বারবার শুনেছেন, সকাল থেকে শুনছেন, মিডিয়াতেও চলে আসছে অলরেডি।
যে মূল বিষয়টা সেটা হচ্ছে, আমি আগেও বলছি এখনো বলছি, লিখন এই মামলার কোনো রিলেভেন্ট ফ্যাক্ট না। লিখন এই মামলার সাক্ষীও না, এই মামলার বাদী বিবাদীও না, আসামিও না। লিখন এখানে কেন আসছে, কি জন্য আসছে, কেন ইনসিডেন্ট ঘটালো, কেনই বা তিনি আবার লায়লা তার পক্ষ নিয়ে তার মামলা এটাকে জড়িত করে দরখাস্ত করিল, এটা আমাদের আসলে বলা খুবই কষ্টের বিষয়। কারণ প্রতিটা মামলারই একটা ধাপ থাকে। হ্যাঁ, মামলা যেদিন দিলে যদি সেদিনই বিচার করা হতো তাহলে তো ন্যায় বিচার হবে। এই জন্য এক একটা পদক্ষেপ থাকে। অলরেডি সাক্ষী চলতেছে, সাক্ষী শেষ হলে আর্গুমেন্ট হবে, 342 হবে, সাক্ষী পরীক্ষা, এই আসামির পরীক্ষা, সাফাই সাক্ষী হতে পারে, দেন আর্গুমেন্ট হবে, তারপরে রায় প্রচার হবে। এই জন্য যথেষ্ট সময় দরকার বলে আমি মনে করি। যেহেতু আপনারা দেখেন আগামী বর্তমানে অক্টোবর মাস চলতেছে, আজকে মেবি 29 তারিখ। তো 29 তারিখ আমরা পরবর্তী ডেটটা পেয়েছি কিন্তু জানুয়ারির 21 তারিখে, অর্থাৎ আগামী বছর। এটা লং টাইম। তো এই বিচারের বিষয়গুলো আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই না, পাওয়াটা সাধারণ মানুষ, ভাই, অত আমার টাকা পয়সাও নাই, এইসব বুঝি না। আমি মার্কেট থাকতে চাই না, আমি সরাসরি থাকতে চাই না, এই ঝামেলা থেকে বেরোতে চাই। আর আইনের প্রতি যথেষ্ট সম্মান আছে। আমি বিশ্বাস রাখি যে আইন আমার ন্যায্য বিচার করবে এবং আমাকে মুক্তি দেবে এই জায়গা থেকে। এই জন্য আমার উপরে এই মামলা আসতেছে বারবার। আর বাদ বাকি আইনগত কোনো বিষয় যদি জানতে চান তাহলে এখন জিজ্ঞাসা করতে পারেন, কারণ এখানে সিনিয়র লার্নার আছে। এখানে আচ্ছা, ওকে, আপনার কাছে জানবো, আপনি প্রিন্স মামুনের সাথে বরাবরই আমরা জানি, আপনার প্রিন্স মামুনের সাথে আইনজীবী আপনি, আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে প্রিন্স মামুন বারবার তাকে নিয়ে এই যে মামলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানবো, যেহেতু আপনি সিনিয়র আইনজীবী। আমার লার্নেড ভাই আবার ক্যামেরার সামনে এত কথা বলে না, এটা সব কথা হবে ভিতরে, আদালতের ভিতরে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর কাছে যে আমি প্রতারক, আমাকে প্রতারক কেন বলতেছে সে? ভালোবাসার মানুষ থাকে তখন সে থাকে হীরার টুকরা, যখন ভালোবাসা থেকে সরে যায় তখন হয়ে যায় সে ডাস্টবিনের ময়লা। সেটা আমি এখন আমি প্রতারক, ধোঁকনি, আরো কত কিছু আমি এখন। সে যেভাবে ম্যানিপুলেশন করবে আপনাকে, আপনি বুঝতে পারবেন না আপনার জীবনে কি চলতেছে না চলতেছে, আপনার জীবন দুনিয়া উনি হয়ে যাবে তখন। এটা হচ্ছে ম্যানিপুলেশনের পাওয়ার। ম্যানিপুলেশনকে এটা বুঝতে হবে আপনাদের আগে। আমি ম্যানিপুলেশনে ছিলাম 3 ইয়ার্স, সো আমার এইগুলো মাথায় ঢুকে নাই। আর তখন আমি ম্যাচিউর ছিলাম না। অনেক ফাচ্চামি করছি, অনেক দুষ্টামি করছি, অনেক কিছু করছি। সো লাইফে ভুল করছি ভাই, আমি স্বীকার করি আমি ভুল করছি। এখন থেকে 1.5 বছর হয়ে গেছে এই পর্যন্ত, এখন পর্যন্ত দেখতেছেন আর কোনো ফাচ্চামি, দুষ্টামি, ফাইজলামি কিছু দেখতেছেন না, আর দেখবেন না ইনশাল্লাহ। গাড়ি আছে, তার 50 লক্ষ টাকা দামের ঘড়ি আছে, তার বসুন্ধরার বাড়ি আছে, তার প্রিন্স কাট সেলুন আছে। কোথায়? আজকে আমি অপুদির একটা স্টেটমেন্ট আপনাদেরকে ফরওয়ার্ড করেছি, আপনারা কি দেখেছেন নাকি? যেখানে অপুদি স্পষ্ট ভাষায় বলেছে প্রিন্স কাট সেলুন কোনো শাখাই প্রিন্স মামুনের কোনোদিনও ছিল না। সে এইসব জিনিস ব্যবহার করে মানুষকে প্রলোভন দেখায়, মেয়েদেরকে প্রলোভন দেখায়। মেয়েরা কি করে? মেয়েরা খুঁজে যে ঠিক আছে একটা বড় ছেলের সাথে সম্পর্ক করি, হ্যাঁ, একটা BMW গাড়ি আছে, যার ব্যবসা আছে, 2টা সেলুন আছে, একটা সেলুনও তার নামে ছিল না, একটা সেলুনেরও মালিক সেরা। এবং সেলুন বিক্রি কিভাবে হয়েছে? সেলুন তো তার নামে ছিলই না, সে তো সেলুন বিক্রি করে টাকাই পাই। দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো কিন্তু ক্লিপ ভিডিও দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, অনেকগুলো কিন্তু মানে হিডেন ক্লিপও দেখানো হয়েছে, যে ক্লিপগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে নেই। তো দর্শক, এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি জানাবেন। আর হঠাৎ করেই এই যে আদালতের হাজিরার মধ্যে এরকম একটা অবস্থা, এটা কিন্তু কখনোই যে জজ সাহেব আছে বা বাংলাদেশের আইন আছে সেটা কিন্তু কখনোই মেনে নিবে না। তাদের মধ্যে পার্সোনালি যেটাই থাক না কেন, আদালতের যেটা সম্মান আছে, আদালতের যেটা নিয়ম কানুন আছে, সেটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। আর দর্শক, সবসময় মামুন এবং লায়লার ট্রেন্ডিং এ থাকতে চাই, এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই জানেন। এখন আবার এরকম আদালতের মধ্যে একটা কার্যক্রম নিয়ে, মানে তাদের যেটা পর্যায়ক্রম চলতেছে, সেটা কিন্তু আবারও ভাইরালের দিকে যাচ্ছে। তো দর্শক, এই বিষয়গুলো আসলে সাজানো নাকি এগুলো সত্যি, এই বিষয়টা নিয়ে আমার একটু ডাউট আছে, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি শেষ করতে হচ্ছে এখানে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে বরাবরের মতন একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটির মধ্যে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো যেন আপনারা পেতে পারেন। দর্শক, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।